হঠাৎ দপ করে জ্বলে উঠল নীল পাথরটা। একটা মৃদু নীল আলোয় ভরে উঠল পুরো ঘর। আর পরক্ষণে সন্ধ্যার নাগমুখ থেকে একটা কালো ধোঁয়ার মতন কিছু বেরিয়ে চিন্তিত মুখে নিজের বাড়ির বারান্দায় পায়চারি করছে জমিদার হরনাথ ঠাকুর। হন্তদন্ত হয়ে ছোট ভাই মাধব প্রবেশ করে। সারা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মুখে চিন্তার ছাপ, পরনে ধুতি পাঞ্জাবি মলিন। মনে হচ্ছে জরুরি কোনো তার পেয়ে ছুটে এসেছে। বৌদি এখন কেমন আছে দাদা? না রে মাধব, এখনো কোনো উন্নতি চোখে পড়ছে না। বিধু ডাক্তার কি বললো? বিধু ডাক্তার আবার কি বলবে, ওর হাতে আর কিছু নেই। জানি না কোন অভিশাপ লেগেছে আমাদের গোপীবল্লভপুরে। ভুল করে যদি কেউ রাতের বেলা বাড়ির বাইরে যায়, এই পিশাচটা তাকেই ধরছে। আর তার 3 দিনের মধ্যেই সে রক্ত বমি করে তিল তিল করে মরে যাচ্ছে। এখন তো শুধু পুরোহিত ঠাকুরই ভরসা। আজকের মধ্যেই তিনি যদি ওনার গুরুদেবকে নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো তোর বৌদির জীবন রক্ষা পেতে পারে। কেন যে আমি তোর বৌদিকে আটকাতে পারলাম না। কিন্তু বৌদি তো বাইরে বেরোনোর মতো মানুষ নন। পুরোহিত ঠাকুরের নির্দেশ অনুযায়ী আপনি সারা গ্রামে ঢেড়া পিটিয়ে সাবধান করেছেন, যাতে সন্ধ্যের আগেই সবাই নিজের ঘরে চলে আসে। যাদের যাদের শৌচালয়ের সমস্যা ছিল, আপনার নির্দেশে তাদের বাড়ির চৌহদ্দির মধ্যে একটা করে অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সবই তো ঠিক ছিল। পুরোহিত মশাই ওনার গুরুদেবকে আনতে চলে গেলেন। এর মধ্যে হঠাৎ করে বৌদির কি হলো? সন্ধ্যের পর আমরা বাড়ির বাইরে না বেরোলে সে কি চুপ করে থাকবে? আমাদের কিভাবে বাড়ির বাইরে বের করা যায় তার জন্য নানান ছল চাতুরি করছে সে। পরশুদিন সন্ধ্যায় আমি তখন ভিতরের ঘরের হিসেবের খাতা দেখছি। সন্ধ্যা, সন্ধ্যা, কোথায় গেলে? দেখে যাও কে এসেছে। কি, আমি তো এখানে। তাহলে বাইরে আমার গলার স্বর নকল করে সন্ধ্যা বলে কে ডাকলো? আরে ওখানে দাঁড়িয়ে গেলে কেন? আরে এসো এসো, দরজার বাইরে পা দিলে কিচ্ছু হবে না। এই তো আমি দাঁড়িয়ে আছি, এসো। না সন্ধ্যা, সন্ধ্যা না, দরজার বাইরে পা দিও না সন্ধ্যা, সন্ধ্যা। কি ভেবেছিলি সারা গায়ে ঢেড়া পিটিয়ে সবাইকে ঘরে আটকে রাখলে আমার কাছ থেকে নিস্তার পাবি? তোর নির্দেশেই তো গ্রামে ঢেড়া পেটানো হয়েছে। দেখ, আজ তোর ঘর থেকেই শুরু করলাম। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তোরা গায়ের লোকেরা আমাকে পিটিয়ে মেরেছিলি, তোদের এই গ্রাম আমি শ্মশান বানিয়ে দেব। কাউকে ছাড়বো না, সব শেষ করে দেব। সেদিন আমি আরো একটু আগে আসতে পারতাম। ডাকাতটা যখন বেঁচে ছিল তখন কত গ্রাম কত পরিবারের সর্বনাশ করেছে। এখন মারা গিয়ে ওর ক্ষমতা তো আরো বেড়েছে। কিন্তু ও মারা যাওয়ার সাথে সাথে কিন্তু পিশাচের আগমন ঘটেনি। কিছুদিন আগে হঠাৎ করেই যেন পিশাচটা জেগে উঠেছে। হঠাৎ করে জেগে ওঠেনি, ওকে তন্ত্র বলে জাগানো হয়েছে আর পিশাচে পরিণত করা হয়েছে। অচেনা কণ্ঠস্বরে চমকে উঠলেন হরনাথ। সেই সাথে দরজার দিকে তাকালেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক আগন্তুক, সৌম্যদর্শন। সাদা চুল, সাদা গোঁফ, পরনে সাদা ধুতি, গেরুয়া পাঞ্জাবি এবং গলায় রুদ্রাক্ষের মালা। মাঝে লকেটের মতন একটা নীল পাথর ঝুলছে। আপনি মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনারা চিনবেন না, আমি হিজলদলি থাকি। পাশের গা নারায়ণগঞ্জে এসেছিলাম
নাতির বিয়ের জন্য পাত্রী দেখতে। সেখানে একজনের কাছে আপনাদের গ্রামের ব্যাপারে জানতে পারি। আপনি কিভাবে জানলেন কেউ তন্ত্র বলে পিশাচকে জাগ্রত করেছে? এখানে আসার আগে আপনাদের গ্রামের মন্দিরে গিয়েছিলাম। সেখানে মায়ের পূজা সামগ্রীর মধ্যে আমি এমন কিছু জিনিস দেখেছি যেগুলো ওখানে থাকার কথা নয়। একমাত্র কোনো পিশাচ সাধকই এই দ্রব্য ব্যবহার করে। মায়ের পূজা সামগ্রীতে এই সব দ্রব্য মেশানোর ফলে মা যে কুপিত হবেন সেটাও খুব ভালো মতোই জানে। তার উদ্দেশ্য সফলও হয়েছে। এই গ্রাম থেকে মায়ের কৃপা দৃষ্টি সরে গেছে। কিন্তু আমাদের পুরোহিত ঠাকুর এতকাল ধরে বড় নিষ্ঠার সাথেই পুজো করে আসছেন। তিনি তো জেনে বুঝে কোনোদিনই কাজ করবেন না। আপনাদের পুরোহিত ঠাকুর করবেন না, কিন্তু যে বহুরূপীটা পুরোহিত সেজে আছে সে তো করতে পারে। সব কি বলছেন আপনি? আমি বলেছিলাম একজনের কাছে আপনাদের গ্রামের ব্যাপারে জানতে পেরেছি। আপনারা আন্দাজ করতে পারছেন তিনি কে? কে? তিনি আপনাদেরই পুরোহিত ঠাকুর। কয়েক সপ্তাহ আগে তিনি সপরিবারে নারায়ণগঞ্জে নিজের শাল্যকের কাছে পৌঁছান। ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, থেকে থেকে রক্ত বমি করছিলেন। ওনার শাল্যকের তৎপরতায় এবং দেবী মায়ের কৃপায় উনি এ যাত্রায় বেঁচে গিয়েছেন। তবে ওনার শারীরিক অবস্থা এখনো উন্নতি হয়নি। ওনার শাল্যকের মেয়েকেই আমার নাতির জন্য দেখতে এসেছিলাম। এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে 7 দিন আগে যিনি গুরুদেবকে ডেকে আনার জন্য গেলেন তিনি আসলে বহুরূপী। সম্ভবত আপনারা যাতে ওর কাজকর্মে সন্দেহ না করেন সেই কারণে গুরুদেবকে ডেকে আনার নাম করে সে গোপনে তার কাজকর্ম চালাচ্ছে। সবাই জানবে পুরোহিত ঠাকুর বাড়িতে নেই, আর রাতে তো কেউ বাড়ির বাইরে বেরোবে না। তার ফলেও নির্বিরোধে নিজের কাজ চালাতে পারবে। আমার মনে হয় সে পুরোহিত ঠাকুরের বাড়িতে বসেই এই কাজকর্ম চালাচ্ছে। শয়তান! দাদার গলার কণ্ঠস্বরে চমকে উঠল মাধব। অনেকদিন ধরে চাপা আগ্নেয়গিরির যেন বিস্ফোরণ ঘটল। প্রচন্ড রাগে তৎক্ষণাৎ তিনি বাইরে যাওয়ার জন্য উদ্যত হলেন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? হঠকারিতা করবেন না। ঝোঁকের বশে কোনো সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। ওকে তো আমরা ধরতে পারবো না, পিশাচটাকেও আটকাতে পারবো না। সব থেকে প্রথমে আপনার স্ত্রীর কাছে চলুন। কিন্তু আমাদের তো আপনার নামটাই জানা হলো না। যথাসময়ে সব জানতে পারবেন। চলুন। হরনাথ এবং মাধবের সঙ্গে তিনিও অন্দরমহলে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে আছেন সন্ধ্যা। দেখলে মনে হবে যেন একটা কঙ্কালের শরীরে কেউ চামড়া বসিয়ে দিয়েছে। বাইরে থেকেই তার হাড়গুলোকে গুনে নেওয়া যাবে। চোখ দুটো কুটোরে ঢুকে গেছে। বিছানার সামনে দাঁড়িয়ে নিজের গলায় রুদ্রাক্ষের মালাটা খুলে ডান হাতের কবজিতে জড়িয়ে নিলেন সে আগন্তুক। তারপর বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। তারপর মালার নীল পাথরটা 2 আঙুলে ধরে সেটা সন্ধ্যার কপালে ছোঁয়ালেন। হঠাৎ দপ করে জ্বলে উঠল নীল পাথরটা। একটা মৃদু নীল আলোয় ভরে উঠল পুরো ঘর। আর পরক্ষণেই সন্ধ্যার নাকমুখ থেকে একটা কালো ধোঁয়ার মতন কিছু বেরিয়ে হাওয়ায় মিশে গেল। চোখ খুললেন সন্ধ্যা। সামনে অপরিচিত মানুষকে দেখে চমকে উঠলেন। ভয় নেই, ভয় নেই, আজ এনার জন্যই তোমাকে আবার ফিরে পেলাম। হাত জোর করে আগন্তুককে প্রণাম করলেন সন্ধ্যা। হরনাথকে সেখানে রেখে মাধবের সাথে বেরিয়ে এলেন আগন্তুক।